তপু জায়ানকে তার কাছে থাকার পরে জায়ানকে বল না দিয়ে বারবার আপনার কাছে বল দিচ্ছিল, কারণটা কি? এটা আসলে কার বুদ্ধিতে হয়েছে? রাহুল বেকে আমাকে থুতু দিছে, ডিরেক্ট রাহুল ভেকে এসে আপনাকে থুতু মারছে। বসুন্ধরার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের বল দেয় না, বসুন্ধরা সিন্ডিকেট করে, মানে এই ব্যাপারগুলো আসলে আপনারা কি দেখেন ফেসবুকে? বসুন্ধরা বাইরের প্লেয়ারদের মানে 27 ম্যাচে 1 গোল 2 অ্যাসিস্ট। তারা ধরেন আপনাকে এই ধরনের কমেন্ট করলো, যেসব ফ্যানরা, তাদের কি গালি দিতে মন চায়? আমি যদি বলি যে কাবরেরার আসলে থাকার ক্রেডিবিলিটি তো হারিয়ে ফেলেছে। ভারত ম্যাচে জয়ের পর থেকে উৎসব চলছে বাংলাদেশের ফুটবল নিয়ে, কিন্তু শুধুমাত্র এই উৎসব কিংবা এই আনন্দ নিয়ে বসে থাকলে হবে না, আমাদের আগাতে হবে সামনে। আর এই বিষয়ে আলাপ করব ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে, জাতীয় দলের উইঙ্গার, ফুটবলের খুঁটিনাটি সহ বর্তমান ফুটবল এবং ভবিষ্যতে আসলে কিভাবে আমাদের আগানো উচিত, এসব নিয়ে আলোচনা হবে ফাহিমের সাথে। ফাহিম, স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফাহিম, আমরা তো আসলে ভারত ম্যাচে জিতলাম, আসলে আপনাকে অভিনন্দন জানাতে হয়, দলের অংশ আপনি খেলেছেন। তো এই ম্যাচে আসলে আমি যদি বলি জয়টা আসলে কতটা দরকার ছিল? না, জয়টা অনেক বড় ইম্পর্টেন্ট ছিল। আর বাংলাদেশের মানুষকে, যেহেতু আমাদের অনেকগুলো হোম খেলা ছিল, বাংলাদেশের মানুষকে একটা জয় উপহার দিতে পারি নাই। সো আমার মনে হয় বাংলাদেশের মানুষকে জয়টা উপহার দেওয়াতে আরও ভালো হয়েছে। আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা উইন হয়েছি, এটা উইন হওয়াতে বাংলাদেশের মানুষ আরও বেশি হ্যাপি হয়েছে। ভারতের সাথে ম্যাচের আগে চাপ ছিল কতটুকু? না, আসলে ভারত ম্যাচের আগে আমাদের একটা খেলা ছিল, জানেন আপনারা সবাই, যে নেপালের সাথে। বাট জিতে জিতে লাস্ট টাইমে আমাদের ড্র হয়েছিল। বাট এটা তো অনেকটা আমাদের টার্গেট ছিল যে আমরা জয়টা নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ভালোভাবে শুরু করব। বাট আনফরচুনেটলি হয় না এটা। বাট সবার ভিতর এটা ড্র হতে সবার ভিতর আরও ভালো মনোবল সৃষ্টি হয়েছে যে আমাদের আমাদের ইন্ডিয়ার সাথে জিততে হবে। হ্যাঁ, সো সবার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমাদের হোমে খেলা, আর আমাদের জিততে হবে। সো সবার জায়গার থেকে 100% এফোর্ট দিয়েছে, ইনশাল্লাহ আমরা জয় পেয়েছি। ম্যাচে একটা জিনিস আমি দেখেছিলাম, দর্শকরাও নিশ্চয়ই দেখেছেন, যে মিতুল মারমাকে আমার কাছে খুব নার্ভাস মনে হচ্ছিল, এবং সেই নার্ভাসনেসের এক পর্যায়ে বল দিতে গিয়ে তপু বর্মনকে দিতে গিয়ে হয়তোবা ইন্ডিয়ার কোনো একটা প্লেয়ারকে দিয়ে দেয়, সে সম্ভবত রাইট উইঙ্গারই ছিল ইন্ডিয়ার। তাকে দেওয়ার পর সে বল নিয়ে প্রায় ঢুকে গিয়েছিল, তখন আপনি যেন কোত্থেকে আসলেন এবং বলটা রিকভার করলেন। আপনার কাছে মানে ওই সিচুয়েশনটা আসলে কেমন ছিল বলেন? তার আপনাকে কি মিতুলকে একটু নার্ভাস মনে হচ্ছিল কিনা? ফুটবল খেলায় আপনার এটা মিস্টেক হইতে পারে, এটা মিস্টেক পার্ট অফ গেম, এটা হইতে পারে, যে কেউ এটা ভুল করতে পারে। হ্যাঁ, আর তখন জায়ান উঠে চলে গেছিল, ও কিন্তু মাঠে ছিল না, ওর হ্যামস্ট্রিং এ ক্রাম্প করছিল, মানে জায়ান তখন ইনজুরিতে অলরেডি হ্যাঁ মাঠের বাইরে। তখন আমরা 10 জন আর ইন্ডিয়া 11 জন ছিল। মানে ওই সময় কি চেঞ্জে কাউকে নামানো হয়নি ওই মুহূর্তে? না, বাট তখন তো খেলা চলতেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে হলো নামছে আর কি। তারপরে এখন মিতুল হয়তো ক্লিয়ার করতে গেছে, স্ট্রাইকারটা এসে আর কি ভালো ব্লক করছে আর কি। পরে যখন আমি মধ্যমাঠের একটু ইয়েতে ছিলাম, একটু সামনে ছিলাম আর কি, পরে আমি যখন দেখতেছি যে মিতুল মিস্টেক করতেছে, মানে মিস্টেক হয়েছে আর কি, এই পরে দেখি যে নাম্বার 16 এর কাছে বল, তখন আমি একদম 100 স্পিন দিয়ে আমি আর কি ওটা করছি আর কি। আচ্ছা, আমার একটা মানে জিনিস অবাক লাগছে, সেটা হচ্ছে আপনি তো উইঙ্গার। হ্যাঁ, ওই ম্যাচে তো লেফট উইংয়ে ছিলেন। হ্যাঁ, লেফট উইঙ্গার হিসেবে আপনি লেফট ব্যাকের জায়গায় আসলে কি করছিলেন ওইখানে আপনি? না, আসলে আপনার ফুটবলে তো প্রথমে তো আপনার দলকে আগে সাহায্য করতে হবে। ওখানে কি আপনি আগেই নেমে গিয়েছিলেন, নাকি আমাদের জায়ান উঠে যাওয়ার ফলে গ্যাপ তৈরি হওয়ার কারণে আপনি গিয়েছিলেন? মানে জায়ান তো তখন নাই, তখন অবভিয়াসলি আমার ওটা লেফট ব্যাকের কাজটা করতে হবে, কারণ আমার তো তখন আর অ্যাটাকের কোনো প্রয়োজন নাই। সো আমি ভাবছি যে, আর তবু ভাই আছে, আরো অনেক প্লেয়ার আছে, হামজা ভাই বলতেছিল যে তুমি এখন একটু লেফট ব্যাকের দিকে নামো, জায়ান তো নাই। মানে হামজা আপনাকে নামতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজা তো ভাই কি আসলে হামজা চৌধুরী কি সব কি আগে থেকে বুঝে ফেলে যে? না ভাই, আসলে ম্যাচের ভিতর সবকিছু আগে থেকে রিড করে। কারণ আরো একটা যদি বলি যে আপনাকে নামালো, আবার মিতুল মারমা সামনে চলে আসলো একটা টাইমে, তখন কোত্থেকে যেন উড়ে আসলো হামজা চৌধুরী, হেড দিয়ে ক্লিয়ার করলো। যে আমি একটু মজা করেই বলি, যদি মানে ফ্যানদের মাঝেও আলোচনা হচ্ছিল যে হামজা চৌধুরী শুধুমাত্র নেপাল ম্যাচে বিশেষ করে আলোচনা হচ্ছিল গোল পোস্টে খেলা বাকি আছে। তো ওই ম্যাচে আমরা দেখলাম যে গোলকিপারের কাজটাও করে দিল। উনি কি সবকিছু আগে থেকে বুঝতে পারে? না, আসলে ভাইয়ের কথা তো আর কি বলবো, ঠিক আছে, ভাই এক কথায় অসাধারণ, যতই বলবো শেষ হবে না ভাইয়ের কথা আর কি। আর ভাই এমন একটা মানুষ যে দলের উইনের জন্য উনি যে কোনো ইয়ের জন্য উনাকে উজাড় করে দিতে 100% প্রস্তুত।
আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, যেটা নিয়ে আসলে খুব বেশি দর্শকদের মধ্যে আলোচনা হয়েছে। যেহেতু আপনি তপু বর্মনের কথা বলছিলেন এবং জায়ান আহমেদের কথা বলছিলেন, আমরা খেয়াল করেছি দর্শকরা বলছিল জায়ান আহমেদকে তপু বর্মন বল দিচ্ছেন না। আপনি ছিলেন রাইট উইং এ নেপাল ম্যাচে, তপু জায়ানকে তার কাছে থাকার পরে জায়ানকে বল না দিয়ে বারবার আপনার কাছে বল দিচ্ছিল, কারণটা কি? এটা আসলে কার বুদ্ধিতে হয়েছে এটা? না, এটা আসলে কারো বুদ্ধি না, এটা হলো আমাদের মানে আমাদের যে গেমের যে ফরমেশনটা, আমাদের কি হাভিয়ার কাবরেরার প্ল্যান ছিল? হ্যাঁ, এটা আমাদের সব সময় বিল্ড আপ হবে আমাদের রাইট সাইড দিয়ে। আপনি কি আপনার আগের ম্যাচগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের যত বিল্ড আপ হয়েছে সবগুলোই রাইট সাইড দিয়ে। হ্যাঁ, আর জায়ানকে শুধু বলা হয়েছে যখন এই পাশে যখন বল থাকবে তখন তুমি উইং এর কাজটা করবে। আর জায়ানের মেন ইটাই ছিল উইং প্লাস লেফট ব্যাকের ইটা আর কি। হ্যাঁ, ও যা শুধু ক্রস করবে যদি বল পায় আর কি। হ্যাঁ, আর সব কিছু হবে রাইট সাইড দিয়ে আর কি, বিল্ড আপ থেকে শুরু করে অ্যাটাকের যত কিছু হবে সবকিছুই আপনি খেয়াল। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে জায়ানকে যদি বলের ডেলিভারিটা বেশি পেতো তাহলে সেই ক্ষেত্রে জায়ান বল নিয়ে আর উঠতে পারতো বেশি? হ্যাঁ, উঠতে পারতো, বাট আপনার এই খেলা তো আপনার 90 মিনিট, আপনি যদি টানা যদি আপনি 3 থেকে 4টা যদি আপনি বল নিয়ে যান, আপনি তো টায়ার্ড হয়ে যাবেন, আপনি তো আর যাইতে পারবেন না। আচ্ছা, একটা ম্যাচ নিয়ে আসলে আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে আপনাদের কোচ হাভিয়ার কাবরেরা একটা ক্লোজ ডোর ম্যাচ খেলেছে ফোর্টিজ এফসির সঙ্গে। হ্যাঁ, এই ম্যাচের প্ল্যান ছিল কি এই ম্যাচটা এমন ভাবে হবে যে ম্যাচের পরিকল্পনা কেউ জানবে না এই ম্যাচে কি হচ্ছে। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয়নি যে আমি ক্লোজ ডোর ম্যাচ খেলছি, ধরেন যে কোচ আপনি, তো আপনার পরিকল্পনা কাউকে জানতে দিবেন না, কিন্তু সেই যাদের সাথে ক্লোজ ডোর ম্যাচ খেলছেন সেই টিমেই হচ্ছে আপনার নেপাল ম্যাচের একজন প্লেয়ার আছে, এবং সে কি আসলে আপনার পরিকল্পনা দেখে নাই? মানে দর্শকরা, আমি একটু শেষ করি ফাইম, দর্শকরা যদি দেখে আপনার পরিকল্পনা, আপনি কোচ ধরলাম, আপনি কোচ হাভিয়ার কাবরেরা, আপনার পরিকল্পনা দর্শকরা দেখলে আপনার প্রবলেম হবে, জার্নালিস্টরা দেখলে আপনার প্রবলেম হবে, কিন্তু প্রতিপক্ষ দলের একজন ডিফেন্ডারের বিপক্ষে যখন আপনি সেই ক্লোজ ডোর ম্যাচটা খেলছেন এবং সেই ডিফেন্ডারই কিন্তু লাস্টে গোল দিয়ে অনন্ত তামাং ম্যাচটা ড্র করলো, এইখানে কি মানে আমার কি মনে হয় না যে কাবরেরা একটু ভুল ছিল? না, আমি আপনাকে এখন বলি, আসলে আমাদের অনেকদিন আমরা লিগের বাইরে ছিলাম। আপনার যখন আমরা যারা বসুন্ধরার প্লেয়ার ছিলাম তারা কিন্তু এফসি কাপে খেলতে গেছিলাম, আর বাকিদের কোনো খেলা ছিল না, গেমের ভিতরেও ছিল না। আর ক্লোজ ডোর ম্যাচটা হয়েছে যে আপনার এখানে ও সবাইকে দেখতেছিল যে কার অনেকদিন তো প্র্যাকটিস হয়েছে, আপনার প্রায় 10 দিন না 12 দিন একসাথে সবাই প্র্যাকটিস করছে, করার পরে তো অবশ্যই একটা প্রস্তুতি ম্যাচের দরকার। আপনি দেখেন বাংলাদেশে আপনি কার সাথে খেলবেন, সব টিমে কিন্তু নেপালের প্লেয়ার আছে। হ্যাঁ, সো ও ভাবছে যে আমি সবাইকে একটু দেখি যে কে কি রকম করে, তাহলে কি ক্লোজ ডোর হওয়াটা খুব বেশি জরুরি ছিল এখানে? না, এই সব ম্যাচ তো আপনার বেশিরভাগ ক্লোজ ডোরই হয়, ক্লোজ ডোরই কিন্তু হয়। আপনি দেখবেন এই আমরা যে নেপালের সাথে ম্যাচটা খেলছি এটা কিন্তু আমরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলছি, আর ইন্ডিয়া যে খেলছে ওরা কোন জায়গায় খেলছে এটা আপনি কি এটা খেয়াল করছেন? ভুটানের সাথে যে ম্যাচ, হ্যাঁ, ভুটানের সাথে যে ম্যাচটা খেলছে ওরা কিন্তু কোনো স্টেডিয়ামে খেলে নাই, ওরা জাস্ট একটা প্র্যাকটিস গ্রাউন্ডে খেলছে ম্যাচটা। আচ্ছা, ম্যাচে আমরা দেখছিলাম বারবার সমিত সোমকে লাস্টের দিকে পড়ে যাচ্ছিল, শুয়ে পড়ছিল, গড়াগড়ি করছিল, এটা কি কোনো ট্রিক্স ছিল কিনা? হ্যাঁ, আপনি দেখেন এই হংকং, মানে এটা নিয়ে কোনো আলাপ হয়েছিল আগে? আমাদের দর্শকরাও কিন্তু এটা নিয়ে কথা বলছে যে আমরা যখন এই লিড নিয়ে থাকি আমরা কেন লাস্ট টাইমে আমরা কেন এই পড়ে থাকি না বা কেন টাইম লস করি না, আমরা কেন খেলাটা ফাস্ট করি। সো অনেক সময় হয়ে যায় এটা আর কি। পরে লাস্ট মিনিটে এবার যখন ইন্ডিয়ার সাথে আমরা 1-0 গোলে জিতে কিছু টাইম আমাদের তো ম্যাচটা একটু, এবং সমিত ভাইও একটা প্রেস কনফারেন্সে বলছিল যে আমরা এখন ওইটা শিখতে পারি নাই, কিভাবে পানি খেয়ে কিংবা ইনজুরির অভিনয় করে আসলে টাইমটা কিল করা যায়, এটা সব জায়গায় হয়। হ্যাঁ, আসলে এটা সব জায়গায় হয়, প্ল্যান ছিল তাই তো? জি হ্যাঁ, এটা তো আপনার সবার জায়গা থেকে আর কি। যেমন আপনি দেখবেন মিতুল অনেক সময় পড়েছিল, মানে সব সময় আসলে ইনজুরি ছিল। হ্যাঁ, আবার অনেক সময় আমিও ছিলাম, অনেক সময় রাকিব ভাই ছিল। কিন্তু এই জিনিসটা আমরা যদি হংকং এর ম্যাচে যদি করতাম, হংকং এর ম্যাচে আমি আপনাকে একটা মজার কথা বলি, একটা মানে আমেরিকান একটা ফ্যামিলি যারা বাংলায় কথা বলে, আমি ইন্টারভিউ নিয়েছিলাম, ওই যে মহিলা ওই ফ্যামিলির যে নারী সদস্য, সে বলছিল, মানে সে তো বাংলা আমেরিকান কিন্তু বাংলায় ভাঙা বাংলায় কথা বলে, তিনি বলছিলেন যে আমরা এখন ওইটা শিখতে পারি নাই, আমাদের প্লেয়াররা একটু সময় নষ্ট করবে, ওইটা একটু উঠি ছিল, হংকং এটা করেছে। ফুটবলে তো অবশ্যই এটা দরকার, ঠিক আছে। আমরা হয়তো এই আসলে গেমের ভিতরে এমন সিচুয়েশন হয়ে যায় অনেক সময় হয়ে ওঠে না আর কি, ঠিক আছে। এগুলাই আর কি। মনে করেন যে আপনি দেখেন হংকং এর ম্যাচে আমরা ভুল করছি, কিন্তু তারপরের ম্যাচে কিন্তু আমরা রিকভারি করছি বা স্টেপ বাই স্টেপ আমাদের উন্নতি হচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই প্রতিপক্ষ ভারতকে নিয়ে। খেলা তো আমরা দেখলাম, মাঠের মধ্যে কি ভারতীয় প্লেয়াররা মানে আপনাদেরকে কখনো উত্তক্ত করার চেষ্টা করেছে? মানে এমন শব্দ বা হচ্ছে
স্লেজিং করে, কখনো এই ধরনের চেষ্টা না হয়েছে? আসলে এরকম কিছু হয় নাই, বাট রাহুল বেকে আমাকে লাস্ট সেকেন্ড হাফে আমাকে থুতু দিছে। থুতু দিছে? হ্যাঁ, মানে ইচ্ছা করে আপনাকে থুতু মারছে? ইচ্ছা করে দিছে আর কি, মানে রাগানোর জন্য? হ্যাঁ রাগানোর জন্য, এবং সে অনেকগুলো আমাকে ট্যাগেলও করছে বা অনেক খারাপ ভাবেই করছে। আপনি তখন তাকে কিছু বলছিলেন না? আমি তখন তাকে কিছু বলি না, কারণ আমি তখন লিড নিয়ে আছি, আমি কেন তাকেই করব। মানে ডিরেক্ট রাহুল ভেকে এসে আপনাকে থুতু মারছে? হ্যাঁ, মানে সে আমার পিছে, আমি তার সামনে, আমি এরকম করে এই চেকিং চেক আউট করে যাচ্ছি, তারপরে উনি দিছে আর কি। মানে আপনার কি মানে এই ইন্ডিয়ার সাথে খেলার আগেও তো ম্যাচ খেলেছেন, হ্যাঁ। ভারতের সাথে ম্যাচ হলেই কি ধরনের এক্সপেরিয়েন্স হয় কিছু কিছু? হ্যাঁ এরকম হয়, কারণ যেমন এর আগে সুনীল ছেত্রীও হামজা ভাইয়ের সাথে, আপনি দেখছেন যখন ওদের হোমে ছিল, হামজা ভাইয়ের সাথে অনেক খারাপ বিহেভিয়ার করছে। কি করছিল হামজা ভাইকে, কি বলছিল? না হামজা, আমি তো তখন মাঠের বাইরে ছিলাম, আচ্ছা। সাইড বেঞ্চে ছিলাম, বাট আমি তার মুখের এটা দেখতেছিলাম যে সে বাজেভাবে তাকে কথা বলতেছিল, বাট হামজা ভাই সেটা হাসি দিয়ে করে ফেলছে আর কি। সে চাইতেছিল যে আমি হামজাকে রাগান্বিত করার চেষ্টা করি আর কি। বাট মানে এইখানে তো আমরা তাহলে দেখি যে জিনেদিন জিদান যে ফাঁদে পা দিয়েছিল হামজা চৌধুরী, সেই না ফাঁদে না পা দেয়নি। হামজা ভাই আপনার সেটা কিন্তু সে এনজয় করছে, সুনীল ছেত্রী তাকে রাগানোর চেষ্টা করছে, বাট সেটা সে এনজয় করছে আর কি। আচ্ছা, হামজা চৌধুরী আসার পরে আপনাদের প্রফেশনালিজম আসলে কতটুকু বাড়ছে? প্রফেশনালিজম বলতে পারেন যে অনেকটা বাড়ছে আপনার, ঠিক আছে। আমরা যে পরিবর্তনটা কি কি আসছে যেমন আমরা আগে অনেক কিছু জানতাম না যে আসলে এই ফুটবলাররা এগুলো মেইনটেইন করে, এগুলো মেইনটেইন করে, বাট সে আসার পর থেকে আমরা দেখতেছি যে তাকে দেখে শিখতেছি যে না, এইভাবে মেইনটেইন করতে হয়, এইভাবে ফুডটা এইভাবে নিতে হয়, এইভাবে নিউট্রিশন নিতে হয়, বাট তারপরে মাঠে এইভাবে সবাইকে চিয়ার আপ করতে হয়, এইভাবে কনফিডেন্স নিয়ে খেলতে হয়। সে যে ব্রিফিংটা দেয় সবাইকে, এটা আসলে অবাক করার মতন। আচ্ছা, আমি সমিত সোমকে একটা প্রশ্ন করেছিলাম যে ফ্যানরা ভালোবেসে বলে হামজা চৌধুরী হচ্ছে, হামজা চৌধুরী তো মেইন পার্ট বাংলাদেশ টিমের, বাট সমিত সোমকে বলা হয় যে মানে হামজা চৌধুরী হচ্ছে ইঞ্জিন আর সমিত সোম হচ্ছে ব্রেইন বাংলাদেশের। মানে এই যে মানে সমিত সোমের ফুটবলিং ব্রেইনটা কেমন, যদি আপনাদের কাছে একটু জানতে চাই। আপনি দেখবেন যে সমিত সোম যে জায়গায় খেলে, এটা কিন্তু অনেক টপ লেভেলের খেলা, আর সে জিনেদিন জিদানের বিপক্ষেও খেলছে আর কি। জিনেদিন জিদানের বিপক্ষে, zlatan ibrahimovic-এর বিপক্ষে, ইব্রাহিমোভিচ, হ্যাঁ, বোয়ান কার্তিসের সঙ্গে খেলেছে। হ্যাঁ, কিন্তু তার কিন্তু এক্সপেরিয়েন্স কিন্তু হিউজ, ঠিক আছে। বাট আমাদের কিন্তু এরকম কোনোদিন সৌভাগ্য হয় নাই যে কোন একটা লিজেন্ড প্লেয়ার বা কোন একটা বড় প্লেয়ারের সাথে খেলা। আমাদের ফার্স্ট হামজা ভাই, সমিত ভাই, এদের সাথে আমাদের খেলারই হয়েছে। একটু কি লাকি মনে হয় নিজেদের? একটু না, অনেকটা লাকি মনে হয়, যে বাট যেটা জীবনে কল্পনাও করতে পারেনি সেটা। আর হামজা ভাই সমিত ভাইয়ের সাথে তো আরো বেশি। আচ্ছা, আপনারা তো এই যে হামজা সমিত আসছে, নিশ্চয়ই আরো তো অপেক্ষায় আছেন, আরো ট্রেভর আসবে হয়তো সামনে। ফারহান আলী ওয়াহিদকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, ফারহান আলী ওয়াহিদের হচ্ছে গতকালকে থেকে হচ্ছে সে ফুলহাম এফসির সঙ্গে মূল টিমের সাথে ট্রেন শুরু করছে। আচ্ছা আচ্ছা। তো ফারহান আলীও যদি চলে আসে সামনে, নিশ্চয়ই মানে দলের জন্য আসলে কতটা ভালো হবে মনে হয়? এটা তো অবভিয়াসলি দলের জন্য ভালো হবে। হ্যাঁ, আপনি দেখেন হামজা ভাইয়ের সাথে আমাদের দলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কি। এরকম যদি আরো ভালো ভালো আসে, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। আচ্ছা, ফাহমিদুল ক্যারেক্টারটা কেমন যদি বলতেন? মাঠের ফাহমিদুলকে তো আমরা সবাই দেখছি, হ্যাঁ, মাঠের বাইরে ফাহমিদুল কেমন? না, ফাহমিদুলের কথা কি বলো, সে তো ভালো ছেলে। তারিক কাজীকে দেখছিলাম আমাদের স্টার প্লেয়ার সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের সামনে বলছিল যে ফাহমিদুল খুব একটা এনার্জেটিক ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, না আসলে ওই মাঠে অনেক সিরিয়াস, নিজেকে অনেক মানে ইনভলভ রাখতে চায় মাঠের ভিতরে। আচ্ছা, হ্যাঁ, সো এই জিনিসটা ভালো। আর সে মাঠে অনেক বেশি নিজেকে নিজের এফোর্টটা বেশি করতে চায় আর কি, দিতে চায়। এবং ফাহমিদুলের আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, আপনি দেখেছেন কিনা, ও তো লেফট ব্যাকে খেলে, হ্যাঁ, যে ন্যাশনাল টিমে লেফট উইং এ খেলে। হ্যাঁ, আবার ওকে হচ্ছে হংকং এর রাইট উইং এ খেলানো হয়েছিল, ওইখানেও আমার কাছে মনে হলো সে ভালো। ও আসলে মানে ওর রোলটা আসলে কি, ধরেন যে কেউ থাকে খুব লয়াল ঠান্ডা রোল, ও কি মনে একটু ক্রেজি রোলটা প্লে করে না প্রতিপক্ষকে একদম ও আর কি এটা কিন্তু মনে করেন যে প্রতিপক্ষের জন্য অনেক একটা বিশাল কিন্তু একটা হুমকির, কারণ এরকম প্লেয়ারকে আপনার সে কিন্তু আপনার ও যে রোলটা প্লে করে, এটা কিন্তু প্রতিপক্ষের জন্য অনেক একটা ভয়ঙ্কর, ঠিক আছে। কারণ এরকম প্রতিপক্ষকে কেউ সচরাচর করতে পারে না। আচ্ছা ফাইম, কোচ মানে এখন মোটামুটি নিশ্চিত যে হাভিয়ার কাবরেরা আপনাদের কোচ হিসেবে বেশি দিন থাকবেন না। হ্যাঁ, এবং আমি যদি বলি যে কাবরেরা আসলে থাকার ক্রেডিবিলিটি তো হারিয়ে ফেলেছে। আপনার এশিয়ান কাপে বাছাই পর্বে 5টা ম্যাচ খেলা হয়েছে আপনাদের, 5টা ম্যাচে মাত্র একটা জয়। এখানে ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে জয়টা নিশ্চিত ছিল, মানে একদম মানে একেবারে ভুল না করলে একটা দল
একেবারে বাজে না খেললেও এই ম্যাচে জিতে মানে জয় ছাড়া কোনো কথা নাই। হংকং চায়নার বিপক্ষে আমাদের ঘরের মাঠে ম্যাচটা ড্র করা ছিল অ্যাটলিস্ট 3-1 থেকে 3-3 করে, সেই ম্যাচ হারা একদম লাস্ট মোমেন্টে গোল খেয়ে আসলেই লজ্জার। তো সেই জায়গা থেকে ফাইম হিসাব করলে যদি কাবরেরা চলে যায়, কেমন কোচ হওয়া উচিত আমাদের এই মুহূর্তে? মানে কাবরেরা ধরলাম চলে গেছে, এখন নতুন যে কোচ আসবে মানে তার প্রোফাইল কেমন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? না, তার প্রোফাইল তো অবশ্যই ভালো হওয়া উচিত, আর এটা তো মনে করেন যে ফেডারেশন ডিসাইড করবে। হ্যাঁ, না আপনারা প্লেয়ার তো, আপনাদেরও তো একটা প্রত্যাশা থাকে। হ্যাঁ থাকে, এটা আমাদের এই টিমের যেহেতু সিনিয়র প্লেয়ার আছে, হামজা ভাই আছে, জামাল ভাই আছে, আর অনেক। এবং আপনার কাছে কি একটা জিনিস মনে হয় যে নতুন কোচ নিয়োগ দেওয়ার আগে হামজা চৌধুরী, সমিত সোমদের সাথে অবশ্যই ফেডারেশনে বসা উচিত? হ্যাঁ অবশ্যই বসবে, এটা তো স্বাভাবিক, আর এটা বসা উচিত আমার মনে হয় বসবে তারা। আচ্ছা, আর হামজা ভাইয়ের কথা বলছিলেন, মানে জামাল ভুঁইয়া তো এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেন। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয় না নেক্সট ক্যাপ্টেন হিসেবে হামজা চৌধুরী বেস্ট? এটা তো সে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এখন, আর যেহেতু এখন জামাল ভাইয়ের এরকম প্লেইং টাইম পাচ্ছে না। হ্যাঁ, আর আপনার হলো হামজা ভাইয়ের কথা কি বলবো, সে জামালকে অনেক রেসপেক্ট করে, কারণ সে অনেক জামাল ভুঁইয়া ভাই অনেক দিন ধরে বাংলাদেশকে আপনার ক্যাপ্টেন্সি করে আসতেছে। হ্যাঁ, আসলে হঠাৎ করে তার সবকিছু হয় না, একটা ইয়ের মাধ্যমে আর কি হয়। আচ্ছা, আপনি বললেন যে রেসপেক্ট করে জামাল ভুঁইয়াকে হামজা চৌধুরী, মানে কেমন তাদের রিলেশন, কেমন দুজনের? রিলেশন অবশ্যই ভালো। আর হামজা ভাই আপনি জানেন, সে প্রত্যেকটা মানুষকে অনেক রেসপেক্ট করে। হ্যাঁ, আর এরকম হয় উচিত, আর রেসপেক্ট করে দেখেই সে আজকে এত বড় হয়েছে। সে আজকে হামজা সবাই তাকে অনেক ভালোবাসে। আচ্ছা, বাংলাদেশের ফ্যানদের নিয়ে আসলে হামজা চৌধুরীর মোটিভটা কি? আপনাদের সাথে মনে হয় আলাপ হয়। আমি একটা গল্প আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, যেদিন এই ম্যাচ খেলার জন্য যখন হামজা চৌধুরী আসেন বাংলাদেশে, এই নেপাল ইন্ডিয়া ম্যাচ খেলার জন্য, তো সেদিন এয়ারপোর্টে অত বেশি গণমাধ্যম কর্মী ছিল না। হোটেলে, টিম হোটেলে অনেক ছিল, আবার ব্যক্তিগত ফেসবুক বা অনেক ইউটিউবাররাও ছিল। সবাই মোটামুটি জড়ো সড়ো হয়ে হামজা চৌধুরীকে আটকে ধরছে। মানে ওইখানে আমি হলেও বিরক্ত হতাম। তো এরপরে হামজা চৌধুরী গিয়ে ম্যানেজার আমির খানকে বলছে যে, ম্যানেজার অনেক লোক আসছে, বহুত ভালো লাগছে আমার কাছে, জিতবো, ভারতের সাথে জিতবো। মানে এই যে, মানে অন্য যে কেউ হলে তো বিরক্ত হইতো, এত লোক ঘাড়ের উপর ঘিঞ্চি মেরে পড়ছে। আপনাদের সাথে কখনো ফ্যানদের নিয়ে আলাপ করে হামজা চৌধুরী? না, এরকম করে না, বাট উনি এটা অনেক এনজয় করে। হ্যাঁ, আর উনার এটা অনেক ভালো লাগে। হ্যাঁ, আর এটা কিন্তু এটা প্রত্যেকটা আপনি যাকে নিয়ে করবেন তার কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এটা দর্শকরা এরকম করে দেখে কিন্তু তার মনে করেন আরো বেশি আগ্রহ যে দর্শককে যেন আমরা একটা ভালো উপহার দিতে পারি, জয় উপহার দিতে পারি। এটা অবশ্যই সে মোটিভেশন হিসেবে নেয় আর। আচ্ছা, আপনি তো আসলে বসুন্ধরা কিংসের খেলছেন। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে ফুটবলারদের। হ্যাঁ, ফ্যানরা বলে যে মানে বসুন্ধরার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের বল দেয় না, বসুন্ধরা সিন্ডিকেট করে। মানে এই ব্যাপারগুলো আসলে আপনারা কি দেখেন ফেসবুকে? বসুন্ধরা বাইরের প্লেয়ারদের মানে বললাম যে বসুন্ধরার প্লেয়াররা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে, এই ধরনের একটা আলোচনা করে, এই ধরনের একটা আলোচনা হয়। হ্যাঁ, মানে আসলে ব্যাপারটা কি? না, আসলে ব্যাপারটা ওরকম না। আমরা দিন শেষে সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের হয়ে খেলি। ক্লাবে অন্যরকম, কিন্তু দিন শেষে যখন আমরা সবাই এক হই তখন কিন্তু লাইক আমরা বাংলাদেশ, নট আমরা কোনো ক্লাবের প্লেয়ার। হ্যাঁ, আপনার ফুটবল তো আর 7 জনের খেলা না, টোটাল 11 মাঠে এফোর্ট দিবে, যে এফোর্ট দিবে সে জিতবে। এখন আপনি 7 জন প্লেয়ার আপনার এফোর্ট দিল, 3টা প্লেয়ার এফোর্ট দিল না, আপনি কখনোই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। আচ্ছা, হামজা চৌধুরী আসার পর আপনি বাংলাদেশে অনেক দিন ধরে খেলছেন, যদিও বয়স আপনার কম। হ্যাঁ, তো হামজা চৌধুরী আসার পর কি আমাদের রেফারিদের যে মোটিভটা আমরা আগে দেখতাম, যে আমাদের প্লেয়াররা কথা বলতে গেলে রেফারি অনেক সময় পাত্তাই দিত না, হ্যাঁ, এইটা কতটুকু চেঞ্জ হয়েছে আপনি দেখছেন? না, আসলে এখন আমি যেটা দেখলাম ইন্ডিয়ার ম্যাচে, আমি যেটা দেখলাম এখন রেফারিরাও মনে করেন হামজা ভাইয়ের সাথে ছবি তোলার জন্য অনেকে দাঁড়িয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, আপনি ইন্ডিয়ার ম্যাচ না, আপনি লাইক অনেকগুলা লাস্ট হামজা ভাই, আমরা ভারতের সাথে বেশি দেখতাম। ভারতের সাথে আমাদের ম্যাচ হলে মানে আমাদের কোনো প্লেয়ার মানে আমাদের বিপক্ষে কল দিছে, ডিরেক্ট যেটা আমাদের পক্ষের কল বা নিউট্রাল না দিয়ে, সেটা বলতে গেলেও মানে রেফারিরা কেমন যেন বিহেভ করতো আমাদের সাথে। বাট এখন তারা রেসপেক্ট করে যে আমাদের টিমে একটা বড় একটা প্লেয়ার আছে, বা আমাদের টিমে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার আছে। হ্যাঁ, রেফারিরা কিন্তু এটা, আপনি যে কথাটা বলছেন আপনার এটার সাথে আমি একমত। বাট হামজা ভাইয়ের সাথে, সমিত ভাইয়ের সাথে
এটা মনে করেন রেফারিদের ভিতরে আরো অন্যরকম একটা কাজ করে যে না এই টিমের সাথে এরকম করা যাবে না, করলেও সেটা ভেবে চিন্তা করতে হবে। আচ্ছা, আমাদের যে ঘরোয়া ফুটবলটা, হ্যাঁ মানে কিভাবে আগাচ্ছে ফুটবলটা, আমার কাছে মনে হচ্ছে যে ঘরোয়া ফুটবলে প্রবলেম আমি দেখছি। হ্যাঁ সেকেন্ড লেগ শুরু হবে, হ্যাঁ লোগো তৈরি হয়নি, কোনো স্পন্সর নাই, ব্র্যান্ড নাই, তারপরে মাঠগুলা ভালো না। বিশেষ করে আমি একটা কথা যদি বলি, মুরসালিনকে দেখলাম আমি সেদিন, আমাদের গোল করে মুরসালিন ম্যাচ জিতালো। হ্যাঁ এরপরে আবাহনীর মাঠে গিয়ে আমি দেখলাম, আবাহনী যদিও আপনার ক্লাব না, এটা নিয়ে আপনার বলার দরকার নাই, হ্যাঁ তারপরেও মানে এটা তো আসলে সব ক্লাবেরই চিত্র। যেমন মোহামেডানের দিকে যদি তাকাই, আমাদের শাকিলা তপু আছে, ওই মোহামেডানের তো মাঠই নাই। হ্যাঁ তো এই যে মুরসালিনকে দেখলাম এমন একটা মাঠে প্র্যাকটিস করতেছে, দেখে আমার খারাপ লাগলো। হ্যাঁ তো এই যে এই কাঠামোগুলো কি আর একটু উন্নত হলে সুবিধা হয় কিনা আমাদের জন্য? অবশ্যই আপনি যখন একটা দেশের ফুটবলকে আপনি যখন এগিয়ে নিয়ে যেতে চাইবেন, তখন অবশ্যই আপনার ফ্যাসিলিটিটা ওইরকম দিতে হবে। প্লাস আপনার মাঠটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে আমরা লিগ খেলে এক মাঠে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে অন্যরকম মাঠে, তখন কিন্তু আমাদের জায়গায় কিন্তু জিনিসটা অনেক প্রবলেম হয়। হ্যাঁ, সো আমাদের অনেক সিনিয়র ভাইরাও আপনার প্রেসিডেন্টের সাথে কথা বলছে, তারাও বলছে যে যদি আমাদের অন্তত লিগের মাঠগুলো যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের আরো ভালো খেলতে পারবো আমরা। আপনি একটা নিউজে দেখতে পারবেন যে জামাল ভাই হয়তো কথা বলছে আমাদের প্রেসিডেন্টের সাথে। আচ্ছা, জামাল ভুঁইয়ার কথা বলছিলাম, আমি জামালকে একটু নিয়ে কথা বলতে চাই, লিগে আবার আসবো। সেটা হচ্ছে জামাল ভুঁইয়া, আমরা দেখি যে ম্যাচে ধরেন 30 মিনিট 40 মিনিট খেললে তার ইম্প্যাক্টটা ভালো থাকে। হয়তোবা বয়সের কারণে সে 90 মিনিটস খেলতে পারে না। জামাল ভুঁইয়ার আপনার কাছে কি মনে হয় যে এখনো বাংলাদেশ টিমের সেট পিস নেওয়ার জন্য জামাল ভুঁইয়ার চেয়ে ভালো কি আছে? না, জামাল ভুঁইয়ার চেয়ে ভালো সেট পিসের? জামাল ভুঁইয়া আমি তো ওরকম দেখি না। দেখেন মুরসালিন আছে, এখন হামজা ভাই অনেক সময় নেয়। হামজা ভাই তো আবার হেড বা গোল দেওয়ার একটা টার্গেট থাকে, ফ্রি কিক থাকলে তখন হামজা ভাই নিবে। হ্যাঁ, কিন্তু ধরেন যে কর্নার কিক, হ্যাঁ কর্নার কিক এখন আপনার সমিত ভাই আছে। সমিত ভাই আছে, হ্যাঁ সমিত ভাই কি নেয়? সমিত ভাই নেয়, অনেক সময় নেয়। আচ্ছা, তো সে কি মানে জামাল ভুঁইয়ার কোয়ালিটি নিশ্চয়ই এই ক্ষেত্রে আলাদা না? জামাল ভুঁইয়া ভাই আপনার সব সময় আগের থেকে উনি নিয়ে আসতেছে, আপনার ক্লাব লেভেলেও উনার এই জিনিসটা অনেক ভালো। হ্যাঁ, আর উনার এই জিনিসটা অনেক আগে থেকে নিয়ে আসতেছে, সেজন্য উনার এটার প্রতি অনেক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর উনার ডেলিভারি গুলো অনেক ভালো হয়। আচ্ছা, আমি কিউবা মিচেলকে নিয়ে একটু কথা বলতে চাই। আপনার বসুন্ধরা কিংসের সতীর্থ কিউবা মিচেল গেম টাইম পাচ্ছে না। হ্যাঁ, কিউবা মিচেল কি মানে আসলেই কি মানে ওভাররেটেড প্লেয়ার কিনা? কারণ আমি অনেকেই বলে যে কিউবা মিচেল যেহেতু জাতীয় দলে সময় পাচ্ছে না, ক্লাবেও সময় পায় না, সে কি আসলে ওভাররেটেড নাকি সে আন্ডাররেটেড? না, সে এখন আস্তে আস্তে উন্নতি করতেছে। সে যখন প্রথম বাংলাদেশে আসছে, তার অনেক কিছু ফেস করতে হয়েছে। তার গরমের সাথে ফাইট করতে হয়েছে, তার এখানকার পরিবেশের সাথে ফাইট করতে হয়েছে, তার এখানকার আপনার বলেন ধুলো, এগুলোর সাথে তার মানে আমি শুনেছি যে কিউবা মিচেলের এই ধুলা, বালি, ট্রাফিক এগুলো নিয়ে প্রবলেম হতো, অনেক প্রবলেম হতো। ইভেন সে তার মধ্যে সে হসপিটালে ভর্তি ছিল। কিউবা মিচেল হাসপাতালে ভর্তি হয়েছিল কি জন্য? তার এই শ্বাসকষ্ট, মানে আমাদের এই ঢাকার ধুলা বালি, এটা নিতে তার সমস্যা হতো আর কি। এটার জন্য সে অনেকদিন আপনার এই হসপিটালে ছিল। রেস্ট করার পরে তারপর আস্তে 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 আপনার প্র্যাকটিস এই একদিন আপনার 20 মিনিট 30 মিনিট এরকম আস্তে আস্তে সে করতে করতে সে এখন অনেকটা বেটার ফিল করতেছে আর কি। আচ্ছা, কিউবার কোয়ালিটি যদি হিসাব করি, মানে সবচেয়ে স্ট্রং জোনগুলো আসলে কি কিউবার মিচেলের? না, কিউবার সবচেয়ে মনে করেন যে স্ট্রেংথ জোনটা হলো সে আপনার বল কখনো লুজ করে না। আর তার থেকে যখন আপনি বল নিতে যাবেন, তাকে আপনার ফাউল করতেই হবে। আপনি লাস্ট আমার এই ফোর্টিসের সাথে একটা ম্যাচ দেখবেন, তাকে কিন্তু অনেকবার জার্সি টেনে ধরছে, কিন্তু তার থেকে কিন্তু বল নিতে পারে নাই। মানে কিউবা মিচেলের কাছ থেকে ফাউল না করে, মানে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডের ফুটবলে বল নেওয়া যায় না, বল নেওয়া যায় না। তাকে আপনি তার থেকে বল নিতে হলে তাকে ফাউল করতে হবে। আচ্ছা, আজকে একটা ট্রেনিং সেশনের কথা বলছিলেন কিউবার, এই ট্রেনিং সেশনের গল্পটা যদি আমাকে একটু বলতেন। না, ট্রেনিং সেশনের গল্পটা হলো সে 3টা প্লেয়ারকে মনে করেন যে একটা কাট করছে, 3টা প্লেয়ার বিট হয়ে গেছে, বিট হয়ে সে মনে করেন যে গোলকিপারকে গোল দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, কিউবার পাসিং কেমন, মানে বল ডেলিভারি বা পাস? সে মনে করেন যে থ্রু বলগুলো অনেক ভালো দেয়, অনেক ভালো। হ্যাঁ, তার সাথে তো আমি অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলি বা করি। সে মনে করেন যে থ্রু বলগুলো সে অনেক বেশি ভালো দেয়। আর তার হলো এই দূর থেকে শুটিং রেঞ্জটা অনেক ভালো, লং রেঞ্জ শুটিংটা অনেক ভালো। আচ্ছা, আর কিউবা মিচেল মানে জাতীয় দলের হিসাব যদি আমি করি, জাতীয় দলে তার যদি শুরুর একাদশে ঢুকতে হয়, কার জায়গায় মানে কাকে বিট করে ঢুকতে হবে? না, অবভিয়াসলি তার জায়গায় এখন কে খেলতেছে এটা তো আপনি দেখতে হবে। সমিত সোম। হ্যাঁ, সমিত সোম খেলতেছে। মানে এখন আর ক্যাপ্টেনের আপনার কোনো নাম্বার টেনে নাই। আপনার যখন যাকে ভালো হবে, দরকার হবে,
ওই পজিশনে তাকে নামায় দেয়। আপনি দেখেন যে নেপাল ম্যাচে তাকে নামায় দিছে, এবং নেপাল ম্যাচে আমি দেখলাম যে নিচের দিকে সে দুইটা হ্যাঁ, ইয়া করছিল, হ্যাঁ, ব্লক বা ট্যাকেল হ্যাঁ, করছিল, ট্যাকেল দুটো সুন্দর ছিল। হ্যাঁ, ট্যাকেলটা না হলে কিন্তু প্রায় গোল হয়ে যেত। হ্যাঁ, শুটিংটা ভালো ছিল, স্লাইডিং ট্যাকেল করছিল। হ্যাঁ, বাট এই জিনিসগুলাই মনে করেন যে আস্তে আস্তে ডেভেলপ করতেছে আর কি। আচ্ছা, কিউবাকে কাবরেরা নিয়ে মানে একদম যদি আপনার কাছে যদি জানতে চাই, মানে কিউবাকে নিয়ে কাবরেরার অভিমতটা আসলে কি, মানে কমেন্টস কি আসলে কিউবাকে নিয়ে? না, এই হয়তো ওর সাথে হয়তো কথা বলছে, ক্যাপ্টেন অবশ্যই ওর সাথে কথা বলছে, কথা বলে হয়তো ওকে বলছে যে ও যেহেতু এখন ফার্স্ট আসছে, হ্যাঁ, আর ক্লাবে যে ও আর ক্যাপ্টেনরা মনে করেন যে সব ক্লাবের সাথে সে কথা বলে যে তোমার কোন প্লেয়ার এখন কি অবস্থানে আছে না আছে, তখন সে এরা সবাইকে এই কোচকে জিজ্ঞেস করে। এখন কোচ যদি বলে যে না ও এখন ভালো অবস্থানে আছে, তখন আপনি দেখেন যে ওকে কিন্তু প্রথমে ডাকা হয় নাই, তারপরে কিন্তু আমাদের ইব্রাহিম ভাই, রহমত ভাই ইনজুরি হওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু ওকে ডাকা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সে ক্লাবের কোচের সাথে কথা বলছে যে সে এখন কি অবস্থানে আছে বা কিরকম উন্নতি করতেছে না নাকি সে হইতেছে, এরকম কথা বলে কিন্তু তাকে নেওয়া হয়েছে। তারপরে যখন সে ন্যাশনাল টিম আসছে সে কিন্তু অনেক ভালো করছে। আচ্ছা, কিউবা মিচেলের পর আমি আরেকটা প্লেয়ারকে নিয়ে আসলে আমার কথা বলার খুবই আগ্রহ, আপনার সঙ্গে আগেও বলছিলাম। হ্যাঁ, মুর্শেদ আলী, হ্যাঁ, যাকে আমরা বেশ কয়েকটা ম্যাচে বা সিরিজ বলি বা হচ্ছে উইন্ডোতে বলি হ্যাঁ, জাতীয় দলের সঙ্গে দেখেছি, হ্যাঁ, কিন্তু ম্যাচ টাইম বা গেম টাইম এখনো পাইনি। হুম, মুর্শেদকে আমরা আন্ডার 19 আমি মুর্শেদের খেলা দেখেছি, এইজ লেভেলের কিছু ম্যাচ দেখেছি, যেটা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ দেখেছিলাম, মুর্শেদ, রাকসাম, ফয়সাল ওরা হচ্ছে একসঙ্গে খেলেছে। মুর্শেদকে ট্রেনিং সেশনে যদি বলি যে একদম বিশ্লেষণ যদি করতে বলি, মুর্শেদ আসলে কেমন, যদি আপনার চোখে একটু ব্যাখ্যা করে যদি বলতেন। না, তার আপনার ফার্স্ট টাচ অনেক ভালো, হ্যাঁ, বাট সে এখন এই 40s আছে, সে খেলার ভিতর মনে করেন আস্তে আস্তে ইয়ে দিচ্ছে, বাট আমার মনে হয় সে যদি এরকম করে ধরে রাখতে পারে ভালো কিছু হবে। ও ড্রিবলিং কেমন মুর্শেদের? ড্রিবলিং অনেক ভালো, ড্রিবলিং অনেক ভালো, আপনার টাচগুলো বলেন, লাইক ও সবসময় মনে করেন যে ওকে দেখে কেউ বলবে না যে ও প্রথম খেলতেছে, বাট অনেক ম্যাচিউরড। ওকে কি মানে খেলানোর কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল মুর্শেদকে নেপালের সাথে বা এই ধরনের? সম্ভাবনা আসলে এটা কোচ হলো ডিসাইড করে যে আসলে টিমের কি অবস্থায় উপরে মনে করেন যে ই করা যাবে কিনা আর কি। ওকে তো আমরা একবার শুনেছিলাম ইসেও যে আন্ডার 23 দলের সঙ্গে যখন ছিল তখনও নিয়ে যাওয়ার একটা কথা উঠেছিল, বাট সামনে হয়তো খেলতে পারে, সামনে 23 আছে, এগুলা খেলতে পারে হয়তো। মুর্শেদকে নিয়ে আমি পার্সোনালি আমিও স্বপ্ন দেখি যে সে বাংলাদেশের রাইট না, অবশ্যই সে যদি তাকে ওইভাবে ই করতে পারে, মেইনটেইন করতে পারে, আমার বিশ্বাস সে তো লেফট ফুটেড। হ্যাঁ, আমাদের লেফট ফুটেড রাইট উইঙ্গারের যেমন অভাব, হ্যাঁ, আবার লেফট ফুটেড লেফট ব্যাকেরও অভাব, হ্যাঁ, সেখানে জায়ান আবার মুর্শেদকে আমরা পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ফাহিম, আপনি ফুটবলটা খেলেন, হ্যাঁ, আপনার ফেসবুক পেজ আছে, হ্যাঁ, পেজ কি আপনি নিজে চালান? না, পেজের মেসেঞ্জারে কখনো মেসেজ আসে পেজে? না, আমি এগুলো কখনো, আমার এই 2020 সাল থেকে আমি ফেসবুক চালাই না, আমি ফেসবুক অফ করে দিছি, বাট আমার পেজটা অ্যাডমিন চালায়, আমি ইউজ করি না। আচ্ছা, কমেন্টস দেখেন? না, আমি এগুলো দেখি না। আমার ওয়াইফ শুধু মাঝে মাঝে বলে যে, কি বলে? বলে যে তোমাকে নিয়ে এখন এরকম হচ্ছে, এরকম পরে বললাম কি ধরনের কমেন্ট আসে আপনাকে নিয়ে? মানে বলে যে আমি খেলতে পারি না, আমি এই লাস্ট এই 27 ম্যাচে 1 গোল 2 অ্যাসিস্ট, বাট আমি আসলে সব সময় নিজের জন্য কখনো খেলি না ন্যাশনাল টিমে, বাট আমি সব সময় দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যারা ধরেন আপনাকে এই ধরনের কমেন্ট করলো, যেসব ফ্যানরা, তাদের কি গালি দিতে মন চায়? না, আসলে অবশ্যই তারা আমার কাছে একটা ভালো কিছু এক্সপেক্ট করে। হ্যাঁ, অবশ্যই আপনাকে নিয়ে কখন গালি দিবে? মানে আপনার কখনো মনে হয় না যে যারা আমাকে এই ধরনের কমেন্ট করছে আমি তাদেরকে একটা গালি দিই? না, আমার এগুলো আমি তখন আরো এটা নিয়ে আমার আরো হয় যে আমি এটা নিয়ে যেন আরো ভালো কিছু করতে পারি, বা এটা নিয়ে আমি আরো মোটিভেশন পাই যে তারা যেহেতু আমাকে এটা বলতেছে, আমি অবশ্যই তাদেরকে এটা করে আমি দেখাবো আর কি। ফাহিম, আমাদের যে আমরা আসলে বছরের পর বছর ধরে একটা প্রশ্ন আসলে করে যায়, নাম্বার 9 নাম্বার 9 নাম্বার 9। হ্যাঁ, আমাদের আসলে নাম্বার 9 নাই কেন যদি বলি? আপনার নাম্বার 9 বের করতে হলে তো আপনার লিগের দিকে তাকাইতে হবে না? আপনার লিগে আপনি নাম্বার 9 পজিশনে কারা খেলে আপনি দেখেন, নাম্বার 9 পজিশনে সবাই ফরেন খেলে, আপনি একটা ক্লাবে দেখতে পারবেন না যে নাম্বার 9 পজিশনে কোনো বাংলাদেশি প্লেয়ার খেলে। তার মানে ক্লাবগুলোর কারণে আসলে আমরা নাম্বার 9 পাচ্ছি না। এখন ক্লাবগুলো তো কিছু করার নাই। হ্যাঁ, আপনি বাংলাদেশের নাম্বার 9 কয়জন আছে আপনি দেখেন। নাম্বার 9 আগেও কিন্তু আপনি দেখবেন যে উইং এ যারা খেলতো আগে, উইং এ কিন্তু বিদেশি প্লেয়ার খেলতো, বিদেশি ছিল। হ্যাঁ, কিন্তু এখন দেখবেন যে এটা কিন্তু নাই। এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার উইং এ কিন্তু সব দেশি বলেন, ফরেন প্লেয়ার বলেন খেলে, বাট এটা হওয়াতে
দেশি প্লেয়ারদের জন্য ভালো হয়েছে। আপনি দেখেন এখন এখন কিন্তু উইংয়ে অনেক প্লেয়ার বের হচ্ছে আর কি বাংলাদেশে, বাট সেম জিনিসটা আপনার নাম বানানো করতে হবে। তো ফাহিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টার প্লে শোতে আসার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আরও আসবো, আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে। দর্শক, আলোচনা করলাম ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে, একেবারে ক্যাজুয়াল আলোচনা, জানার চেষ্টা করলাম বাংলাদেশের ফুটবলের খুঁটিনাটি। তবে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, যে ভুলগুলো আছে, যে বিতর্কগুলো আছে, সেই বিতর্কগুলো দূর হবে এবং আমাদের ফুটবল আসলেই আগাবে। বাংলাদেশের ফুটবল একদিন সত্যি এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেটা নিয়ে বাংলাদেশের সবাই গর্ব করবে এবং বাংলাদেশে আরও প্রবাসী ফুটবলার আসবে, লোকাল যারা আছে লিগের উন্নয়নের মাধ্যমে তাদেরও উন্নতি করতে হবে এবং সব মিলেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, এই প্রত্যাশা শেষ করছি। শেখ আশিক।